নমস্কার, বঙ্কুইজিটিভে আপনাদের সবাইকে স্বাগত। বিজ্ঞানের ভেতরে যত আমরা ঢুকি, বিজ্ঞান কিন্তু নতুন নতুন মিস্ট্রির আরও জন্ম দেয়। অনেকেই আমাদের অজানা। এরকমই একটা কোশ্চেন নিয়ে আজকে আমি ডিসকাস করার চেষ্টা করব। আপনারা যদি হিউম্যান গ্রোথ দেখেন, আমাদের মানুষের গ্রোথ কিভাবে হয় সেটা যদি দেখেন, দেখবেন যে আমাদের গ্রোথটা দুটো ডিস্টিংক্ট ফেজে বিভক্ত, দুটো আলাদা আলাদা ফেজ বা দুটো আলাদা আলাদা সময় বিভক্ত। এটা কেন, সেটা কিন্তু একটা খুব বড় মিস্ট্রি। একটু বিস্তারিতভাবে যদি বলি, আপনারা ভাবুন একটা মানুষের যখন জন্ম হয়, আমরা অ্যারাউন্ড 18 থেকে 22 ইঞ্চ অন অ্যান অ্যাভারেজ আমাদের সাইজ হয়। এবার ভাবুন একটা অবভিয়াসলি রেস, কালার, জায়গা অনুযায়ী বিভিন্ন ভ্যারিয়েশন দেখা যায়, কিন্তু আমরা যখন অ্যাডাল্টহুডে পৌঁছাই, অর্থাৎ পূর্ণবয়স্ক হই, প্রাপ্তবয়স্ক হই, তখন আমরা 4.5, 5, 6 ফুট, 6.5 ফুট এর মধ্যে আমাদের উচ্চতা থাকে। তো এটা একটা বিশাল গ্রোথ। আপনি যদি ভেবে দেখেন যে কিছু মানে কতটা সাইজ থেকে কতটা সাইজে আমরা বাড়ি পূর্ণবয়স্ক, যখন বাচ্চা থেকে জন্ম থেকে একেবারে প্রাপ্তবয়স্ক অবধি, সেটা একটা বিশাল বড় গ্রোথ। কিন্তু এই গ্রোথটা লিনিয়ার নয়, অর্থাৎ সমান তালে ছোট থেকে যে আস্তে 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 বড় হচ্ছে সেটা নয়। প্রথম 6 মাস থেকে বা 8 মাস বা 12 বছর, অর্থাৎ প্রথম একটা বছর আমরা যে হারে বাড়ি, সেই গ্রোথ রেটটা প্রচণ্ড বেশি। এতটাই বেশি যে আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দিই আপনারা বুঝবেন। আমরা যে রেটে আমাদের গ্রোথ হয়, আমাদের উচ্চতা যেভাবে বাড়ে প্রথম বছরটা, অর্থাৎ জন্মের প্রথম বছরে, সেইটাই যদি কন্টিনিউ থাকতো, তাহলে আমাদের 10 বছর বয়সের মধ্যেই আমরা 10 ফিট বা 3 মিটার উচ্চতা ছাড়িয়ে যেতাম। অবভিয়াসলি সেটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে 1 বছর বয়স হওয়ার পর, সেটা অ্যাগেন একেবারে এক্স্যাক্ট 1 বছরই নয়, এগুলো ভ্যারি করে। মোটামুটি 1 বছর বয়সের পর হঠাৎ করে একটা বাচ্চার গ্রোথটা আটকে যায়। তখনও গ্রোথ হয়, কিন্তু প্রচণ্ড ধীরে ধীরে, এবং সেটা চলে প্রায় 9-10 বছর, 11 বছর, 12 বছর চলে। এবং আবার গ্রোথটা কাইন্ড অফ রেজিউম হয়, মানে যেন কেউ একটা পজ বাটন টিপে দিয়েছিল। তারপর আবার গ্রোথটা রেজিউম হয় যখন আমাদের পিউবার্টি আসে, যখন বয়ঃসন্ধিকালে। তো এই ব্যাপারটা কেন, এরকম মাঝখানে এত বড় একটা পজ কেন? এটা কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে, অন্যান্য জীবের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তো মানুষের ক্ষেত্রে এমন ইউনিক কি, যে কারণে এই চাইল্ডহুড গ্রোথটা এরকম একটা স্ল্যান্টেড হয়ে যায়? এর কারণ খুঁজতে গেলে এই এই কোশ্চেনটা অনেকদিন ধরে আর কি বিজ্ঞানীদেরকে প্রচণ্ড রকমইভাবে সমস্যায় ফেলেছিল। এর কারণ খুঁজতে গিয়ে কিছু জিনিসপত্র উঠে এসেছে। সেটা হচ্ছে, প্রথমত আমাদের যে গ্রোথটা, সেটা কিন্তু একটা আইসোলেশনে ঘটে না। অবভিয়াসলি আমাদের বিভিন্ন অর্গ্যান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গ্রোথ রেটটা আলাদা আলাদা, কিন্তু আলাদা হলেও এটা কিন্তু একটা সমন্বয় এর ভিতরে আছে। কারণ আপনারা, আমি খুব বেশি বায়োলজি ডিটেলসে যাব না, কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের শরীরে একটা মেসেজিং সিস্টেম হচ্ছে হরমোন। অর্থাৎ হরমোন হচ্ছে এমন একটা কেমিক্যাল যার থ্রুতে একটা অংশ আর একটা অংশের সঙ্গে কমিউনিকেট করে, কথোপকথন করে। এবার যে হরমোনগুলো আমাদের গ্রোথের জন্য দায়ী, অর্থাৎ যে হরমোনগুলো এই মেসেজটা নিয়ে যায় যে আচ্ছা হ্যাঁ বাড়তে হবে, সেই হরমোনগুলোর আবার সেই হরমোনগুলোকেও কেউ একজন নিয়ন্ত্রণ করে, রেগুলেট করে। তো দেখা গেছে আমাদের যেটা ওই মাস্টার কন্ট্রোলার যদি বলি, সেটা কিন্তু ব্রেনে বসে আছে, ব্রেনের পিটুইটারি। সেখান থেকেই কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল হয়। অর্থাৎ পিটুইটারি এমন কিছু হরমোন নিঃসরণ করবে, যেটা অন্যান্য হরমোন যারা নিঃসরণ করবে সেরকম গ্ল্যান্ডকে গিয়ে উত্তেজিত করবে, স্টিমুলেট করবে। তো মাস্টার কন্ট্রোলার হচ্ছে আমাদের ব্রেনে বসে আছে। তো অর্থাৎ ব্রেনের মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত যেই গ্রোথ ব্যাপারটা, সেটা রেগুলেটেড হচ্ছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বোঝার। দ্বিতীয়ত, একটা সায়েন্টিফিক স্টাডিতে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট দেখতে পেয়েছেন, আমাদের এমনিতে একটা খুব গিভেন ফ্যাক্ট হচ্ছে যে আমাদের ব্রেন প্রচণ্ড বেশি এনার্জি কনজিউম করে। এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। আমাদের শরীরের যে ওয়েট, যে ওজন, সেই তুলনায় কিন্তু ব্রেনের ওজন খুবই কম, 2%-এর কাছাকাছি হয়তো হবে। কিন্তু যদি আমাদের সারা শরীরের এনার্জির যে চাহিদা, তার প্রায় 20 থেকে 25% কিন্তু আমাদের এইটুকু ব্রেনই গ্রহণ করে, তার দরকার, তার নেসেসারি। তার মানে বুঝতেই পারছেন, প্রচণ্ড এনার্জি কনজিউমিং একটা অর্গ্যান হচ্ছে ব্রেন। এবার আমি যাদের কথা বলছিলাম, সেই বিজ্ঞানীর দল একটা পরীক্ষা করে দেখলেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট এই আমাদের ডিসকাশানে। সেটা হচ্ছে যে এই যে ব্রেনের কতটা এনার্জি দরকার হবে শরীরের সাপেক্ষে, এটা কিন্তু সমস্ত বয়সে সেম নয়। অর্থাৎ আপনি যখন প্রাপ্তবয়স্ক ভার্সেস আপনি যখন বাচ্চা, তখন কিন্তু আপনার বিভিন্ন সময়তে, বিভিন্ন এই পিরিয়ডগুলোতে আপনার ব্রেন কতটা এনার্জি লাগছে
শরীরের তুলে যে আমি পার্সেন্টেজের কথা বললাম সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ভ্যারি করতে থাকে। এবং এইটা দেখা গেছে যে এটা সবচেয়ে বেশি পিকে যায় হচ্ছে এই চাইল্ডহুড ইয়ার্স। ওই যে বললাম 1 বছর বয়সে যে কমে গেল আমাদের গ্রোথটা, তারপরে থেকে আস্তে আস্তে যেন এনার্জিটা বেড়ে যায় এবং একটুখানি আবার এনার্জিটা কমে যায় হচ্ছে যখন আমাদের অ্যাডোলেসেন্ট বা আমাদের বয়ঃসন্ধিকাল আসে, টিনেজ ইয়ার্সে। আমি যে বললাম 20-25% আমাদের শরীরের এনার্জি চাহিদার 20-25% ব্রেন নেয়, এটা প্রাপ্তবয়স্কদের জন্য এই নাম্বারটা। এই 1 বছরের পর থেকে 10-11 বছর বয়স অবধি এই সময়কালে দেখা গেছে যে ব্রেনের চাহিদা কিন্তু অনেক বেশি। ইভেন পিকে যখন যায় মানে সর্বোচ্চ 43-45% অবধি এনার্জি কিন্তু সে শরীরে নেয়, গ্রহণ করে। এইটা থেকে ইনডাইরেক্টলি একটা কিন্তু তাহলে আভাস পাওয়া যাচ্ছে, তাহলে এখানে একটা রিডাইরেক্টিং মেকানিজম আছে। অর্থাৎ আমরা তো খাবারের মাধ্যমে শক্তি গ্রহণ করছি, সেই শক্তিটাই হয়তো ইউজড হতো আমাদের গ্রোথের কারণে, যেটা প্রথম 1 বছরে হচ্ছে, কিন্তু তারপর এনার্জিটাকে ডাইভার্ট করা হচ্ছে আমাদের ব্রেনের গ্রোথের জন্য রেদার দেন আমাদের শরীরের গ্রোথের জন্য। তো এই রিডাইরেকশনের জন্যই মাঝখানে একটা এত বড় পজ। এবং এর ভেতরে গেলে আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে এত যে এনার্জি যাচ্ছে ব্রেনে, ব্রেন অ্যাকচুয়ালি ডেভেলপ কী হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যদি আপনারা দেখেন যে ব্রেনের মূল যে আমরা সেল বলি নিউরন, সেই নিউরন অ্যারাউন্ড 84 বিলিয়ন নিউরন আমাদের থাকে, 80 বিলিয়ন 100 বিলিয়ন লোকে বলে, অ্যারাউন্ড 84-85 বিলিয়ন নিউরনস আমাদের ব্রেনে থাকে। এবার জন্মের সময়তে নিউরনগুলো তো থাকে, কিন্তু বিভিন্ন নিউরনের যে সংযোগস্থল, সাইন্যাপস বলা হয়, সেই সাইন্যাপস, এই সংযোগস্থলগুলো কিন্তু তৈরি হয় না। প্রাপ্তবয়স্কদের যখন যে পরিমাণ সাইন্যাপস থাকে তার অর্ধেকেরও কম হয় যখন আমাদের জন্ম হয়। এবং এই সাইন্যাপসগুলো যে ক্রিয়েশন যেটা হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল। আমরা যখন কিছু শিখি, আমাদের যে লার্নিং প্রসিডিওর, সেখানে কিন্তু এই সাইন্যাপসের ভূমিকা প্রচণ্ড বেশি। কিভাবে বিভিন্ন যে পাথওয়েগুলো ক্রিয়েট হয়, আমাদের বিভিন্ন নিউরন ব্রেনের সেলগুলোর মধ্যে যে কানেকশানগুলো তৈরি হচ্ছে, এটাই তো ওই সাইন্যাপস। তো এই সাইন্যাপস কিন্তু ক্রিয়েশন জন্মের সময় থাকে না, জন্মের পরে এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ সেটার উপর ভিত্তি করে কিন্তু সেই কানেকশানগুলো হতে থাকে। তাহলে এটা একটা পার্ট যেখানে আমাদের এনার্জি লাগবে। শুধু ক্রিয়েশন না, এখানে আবার আরেকটা বড় জিনিসও আছে, সেটা হচ্ছে প্রুনিং, অর্থাৎ ডিলিট করা বা কাটছাট করা। দেখা গেছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল একটা ফাইন্ডিং, যে হারে সাইন্যাপস বাড়ে প্রথম কিছুদিন, তারপর কিন্তু সেটা আবার আটকে যায়। এবং শুধু আটকে যায় না, অ্যাকচুয়ালিতে কমতেও থাকে। কিভাবে কমে? না, আমাদের যে শুধু নতুন সাইন্যাপস ক্রিয়েট হয় তা না, ব্রেনের একটা বড় কাজ হলো যে সাইন্যাপসগুলো আমাদের লাগবে না, যেই সংযোগগুলো, যে কানেকশানগুলো আমাদের লাগবে না, সেই কানেকশানগুলোকে কাটতে থাকা, যাতে কি না আমরা অনেক বেশি স্পেশালাইজড হতে পারি। আজকে আমরা আপনি ভাবুন, একটা যখন গাছের বনসাই করা হয় বা বিভিন্ন রকম গাছকে শেপ দেওয়া হয়, তার গ্রোথটাকে কন্ট্রোল করা হয়, তাকে এমনভাবে কাটছাট করা হয় যাতে সে একভাবে বাড়ে। অনেকটা ওই রকমই আপনি ভাবতে পারেন যে আমাদের ব্রেনের ভেতরেও হচ্ছে। শুধু যে বডির গ্রোথ হচ্ছে তা না, ব্রেনেরও গ্রোথ হচ্ছে। আমরা যে শিখছি কোনো জিনিস, আপনি ভাবুন যে আপনি চাইল্ডহুড ইয়ার্সে কত কিছু শেখেন, বিভিন্ন রকমের স্কিল আমরা রপ্ত করি, ল্যাঙ্গুয়েজ শিখি। সবচেয়ে বড় যেটা একটা বিষয় সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি কিন্তু এই অ্যারাউন্ড 6 মাস, 1 বছর, 1.5 বছর এই সময়টাতেই আমাদের যে ভাষা, মাদার টাং, মাতৃভাষা যেটাই হোক না কেন, আমার ক্ষেত্রে বাংলা, কারোর ক্ষেত্রে ইংলিশ, হিন্দি, হোয়াট এভার, আমরা এই সময়তে ল্যাঙ্গুয়েজ শিখি, আরও বিভিন্ন রকমের স্কিল শিখি। এই শেখাগুলো কিন্তু এই সাইন্যাপসের মাধ্যমে হচ্ছে। এবং সেই সাইন্যাপসের মাধ্যমে শুধু কিন্তু নতুন সাইন্যাপস তৈরির মাধ্যমে নয়, অবশ্যই নতুন সাইন্যাপস তৈরি একটা মূল অংশ, কিন্তু আবার কাটছাটের মাধ্যমে, অর্থাৎ যে জিনিসটা লাগছে না সেটাকে আবার কেটে ছেটে ফেলাটাও কিন্তু এই ব্রেনের কাজের মধ্যে পড়ে। এবং কাটছাট যারা করছে, একটা মাইক্রোগ্লিয়াল সেল বলে এক ধরনের সেল আছে, তারা এক ধরনের ফ্যাগোসাইটিক সেল, অর্থাৎ তারা খেয়ে ফেলে আমাদের শরীরে এরকম ফ্যাগোসাইটিক সেল আছে যারা কিনা বিভিন্ন আমাদের বাইরে থেকে আসা বিভিন্ন পরজীবী, প্যাথোজেন, এগুলোকেও খায়। সেরকমই মাইক্রোগ্লিয়াল সেলও কিন্তু এই সাইন্যাপসের খেয়ে ফেলে সেটাকে কাটছাট করতে হেল্প করে। তো এই জিনিসটার জন্য কিন্তু অনেকটা এনার্জি দরকার। এবং অ্যাগেন ফেরত যদি চলে আসি আমাদের অরিজিনাল ডিসকাশনে, যে এই যে এতটা এনার্জি আমাদের ব্রেন তখন কনজিউম করা শুরু করে যে আমাদের বাকি বডি গ্রোথ আটকে যায়। এই প্রসেসটা কমপ্লিট হতে হতে 10-11 বছর, 12 বছর হয়ে যায়, যার পরে অ্যাগেন ব্রেনের আস্তে আস্তে এনার্জি কনজামশনটা একটু একটু করে কমতে থাকে এবং আবার সেটা বডি গ্রোথের দিকে চলে যায়। এবং আমরা সেকেন্ড গ্রোথ স্পার্ট বলতে পারেন, যে আবার সেকেন্ড একটা
যে বেশ ভালো রেটে আবার বাড়া শুরু হয়ে যায়। বলা হয় মেয়েদের ক্ষেত্রে প্রায় 3.5 ইঞ্চি অন অ্যান অ্যাভারেজ বছরে আমরা মেয়েরা বাড়ে। ছেলেদের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড 4 ইঞ্চি, অর্থাৎ অ্যাভারেজে ছেলেদের উচ্চতা এই বয়ঃসন্ধিকালে 4 ইঞ্চি অবধি বাড়তে পারে বছরে। তো এই সময়টা হওয়ার পর এবং অ্যাগেন একটা সার্টেন এজ, সবার ক্ষেত্রে সেটা সেম নয়, 18, 19, 20, 21 এরকম একটা বয়সে আস্তে আস্তে আমাদের আবার গ্রোথটা কিন্তু সেই রেটটা কমে যায়। আমরা কিছুটা আমাদের কিন্তু গ্রোথ সমান তালে হতে থাকে সারা জীবন যতক্ষণ না আমরা মরছি। কারণ সমান তালে আমাদের অনেক পুরনো সেল মারা যাচ্ছে, নতুন সেলের জন্ম যদি না হয়, সেই গ্রোথ না হলে কিন্তু আমরা ইভেন সেম জায়গাতেও টিকে থাকবো না। তো গ্রোথ হয়, গ্রোথের রেটের তারতম্য হয়। তো এখানেই হচ্ছে একটা বড় মিস্ট্রির হয়তো সমাধান আমরা পেয়েছি যে কেন এরকম দুটো ভাগে বিভক্ত আমাদের গ্রোথটা, আমাদের মেইন যে গ্রোথ পিরিয়ড সেটা কেন দুভাগে বিভক্ত। আশা করি কিছুটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই জায়গাগুলো কিন্তু এখনও ওপেন কোয়েশ্চেন, এগুলো নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। কিছু রিসার্চ স্টাডি আমাদেরকে একটুখানি আলোকপাত করছে যে হয়তো এইটা একটা রিজন। আরও হয়তো ভবিষ্যতে আরও নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা হবে যেটা হয়তো আরও ভালো করে স্টোরিটাকে বিল্ড করবে যে এক্স্যাক্টলি কী হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো সেই আশায় থাকবো এবং হয়তো তখন যখন সেই জিনিসটা আমরা জানতে পারবো তখন আরও নতুন কিছু কোশ্চেনের জন্ম হবে। তো এইভাবেই সায়েন্স এগিয়ে চলে। যদি এরকম আরও কোনো জিনিস নিয়ে জানার ইচ্ছে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।